লেখিকা পারমিতা ভট্টাচার্যের ন্যায়দণ্ড। অজয়বাবু কলকাতার একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার স্ত্রী সুমিতা দেবী গৃহবধূ। তাদের একমাত্র মেয়ে পায়েল কলকাতার হাজরা ল কলেজের ছাত্রী। বারাসাতে অজয়বাবুর যশোর রোডের নিকটবর্তী 10 কাঠা জমির ওপর একটা একতলা বাড়ি আছে। জমিতে তিনি ফল ও ফুলের বাগান করেছেন। ছুটির দিনে অজয়বাবু নিজে তাদের যত্ন আত্তি করেন। বারাসাত এখন অনেক উন্নত হয়েছে, তাই পুরনো বাড়ি জমি জমা দেখলেই প্রমোটার থাবা বসায়। অজয়বাবুর বাড়িতে বিভিন্ন প্রমোটারের যাওয়া আসা লেগেই আছে, সাথে লোভনীয় প্রস্তাব। সব প্রমোটারকে ফিরিয়ে দিয়েছেন এই বলে যে বাড়ি তিনি বেচবেন না। সুমিতা দেবীর ইচ্ছা কলকাতায় একটা ফ্ল্যাট কেনা হোক, তাই তিনি স্বামীকে বোঝান, দেখো আমাদের ছেলে নেই, একটা মাত্র মেয়ে, বিয়ে দিয়ে দিলে বুড়ো বুড়ি একা, তোমারও বয়স হচ্ছে, এরপর বাগানের তদারকি করতে পারবে না, তোমার আর মেয়ের বেরোনো আর ফেরার সময় আলাদা, তাই মেয়েটাকে একা ট্রেনে করে কলেজ যাওয়া আসা করতে হয়। দিনকাল ভালো নয়। প্রমোটারের নজর যখন আমাদের ওপর পড়েছে, তখন এই বাড়ি ঘর দৌড় বেচে দিয়ে কলকাতায় একটা ফ্ল্যাট কেনো। অজয়বাবু ভাবলেন সুমিতা বাস্তব কথাই বলেছে। তিনি কয়েকজন প্রমোটারের সাথে কথাবার্তা বলতেও শুরু করলেন। স্কুলের শিক্ষকরা বাড়ি কেনার জন্য অজয়বাবুকে দালাল লাগানোর উপদেশ দিলেন। এক শিক্ষকের মাধ্যমে তার চেনা জানা নিমাই সাহা নামে এক দালালের সাথে অজয়বাবুর পরিচয় হলো। অজয়বাবু তার ইচ্ছা জানালে নিমাই বাবু বললেন, দেখুন একটা কথা পরিষ্কার করে জানাচ্ছি, কলকাতায় বাড়ি আজকাল পাওয়া খুব শক্ত। ফ্ল্যাট নিতে রাজি থাকলে বলুন, আমার হাতে বেশ কয়েকটি ফ্ল্যাট আছে। আপনি আগে বাড়ির খোঁজ করুন, না পেলে অগত্যা ফ্ল্যাটই নিতে হবে। অজয়বাবু বললেন। খোঁজ খবর করতে করতে অবশেষে টালার কাছে প্রাণকৃষ্ণ মুখার্জি রোডে একটা দোতলা বাড়ি পাওয়া গেল। বাড়িটা পুরনো হলেও বেশ আধুনিক ধরনের। অজয়বাবুর বেশ পছন্দ হলো। একতলায় 2টো বেডরুম, ডাইনিং কাম ড্রয়িং রুম, তারপর রান্নাঘর, সামনে টানা বারান্দা আর বারান্দার শেষে বাথরুম, একটু উঠোনও আছে। দোতলায় 2টো ঘর আছে, একটা বেশ বড়, ওপরটা তুলনায় ছোট। বড় ঘরের সংলগ্ন বাথরুম, ছাদে একটা চিলেকোঠার ঘর আছে। বাড়িটা বেশ খোলামেলা। ছাদে দাঁড়ালে টালা ব্রিজ ও খালটা দেখা যায়। অজয়বাবু নিমাইবাবুকে জানালেন বাড়িটা তার পছন্দ হয়েছে। বাড়ির মালিকের সাথে যোগাযোগ করিয়ে দিলে বাড়িটা রেজিস্ট্রি করে তিনি ঢুকে পড়তে চান। নিমাইবাবু জানান বাড়ির মালিক বৃদ্ধাশ্রমে থাকেন, ওনার উকিলের সাথে যোগাযোগ করিয়ে দেবে সে। এর মধ্যে এক প্রমোটারের কাছে বারাসাতের বাড়ি বিক্রি হয়ে গেছে। প্রমোটার 1 মাস সময় দিয়েছে বাড়ি ছাড়ার। রেজিস্ট্রির পর বাড়িটা রং করিয়ে একটা ভালো দিন দেখে গৃহপ্রবেশ করলেন অজয়বাবুর পরিবার। বাড়িটা পায়েল ও সুমিতারও বেশ পছন্দ হলো। পায়েল জিজ্ঞেস করলো, বাবা, বাড়িটার কিছুটা সাবেকি আর কিছুটা আধুনিক। তুমি বলেছিলে বাড়িটা পুরনো, কিন্তু আধুনিক সব ব্যবস্থা তো পুরনো বাড়িতে থাকে না, তাহলে? অজয়বাবু জানালেন, আমি নিমাইবাবুর কাছ থেকে জেনেছি এই বাড়িটা আগে যে ভদ্রলোকের ছিল তিনি নতুন করে সুবিধা মতো সব ব্যবস্থা করে নিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় কোনো একটা দুর্ঘটনা ঘটায় উনি তার স্ত্রী কন্যাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। তারপর থেকে বাড়িটা তালাবন্ধ ছিল। ভদ্রলোক মারা যেতে তার স্ত্রী, যিনি এখন বৃদ্ধাশ্রমে থাকেন, তিনি এতদিন পর বাড়িটা আমাদের কাছে বিক্রি করলেন। সুমিতা দেবী বললেন, তারপরেও তুমি এই বাড়িটা কিনলে? এই বাড়িতেই কি দুর্ঘটনা ঘটেছিল? যদি ঘটে থাকে তাহলে এমন কোন দুর্ঘটনা ঘটলো যে সবাই বাড়ি ছেড়ে চলে গেল? 1000বার বলেছিলাম ফ্ল্যাট কেনো, শুনলে না, এখনই ভুতুরে বাড়িতে শেষে থাকতে হবে? পায়েল রেগে বলল, মা, এটা ভুতুরে বাড়ি কে বলেছে? আর ভূত বলে কিছু নেই, সব কল্পনা। মানুষকে ভয় দেখানোর জন্য সব রটনা করা হয়। যাকগে, আমি দোতলায় থাকবো, কারণ ওখানে একটা অ্যাটাচ বাথ আছে, আর ছোট ঘরটা আমার স্টাডি রুম হবে। সুমিতা দেবী ঠিক করলেন ছাদের চিলেকোঠার ঘরটা ঠাকুর ঘর করবেন। সুমিতা ধীরে ধীরে সব গোছগাছ করে নিয়েছেন। সকালে ঠাকুর ঘরে পুজো করেন আর সন্ধেবেলায় ধূপ দীপ দেখিয়ে শঙ্খ বাজান। এইভাবে সব ঠিকঠাক চলছিল। সেদিন ছিল অমাবস্যা। সন্ধেবেলা ঠাকুর ঘরে সন্ধে দিতে গিয়ে সুমিতা দেবী দেখেন লণ্ডভণ্ড অবস্থা। ঠাকুর উল্টে পড়ে আছে, প্রদীপটা জায়গায় নেই। ঠাকুরের বাসন যেগুলো সকালে পুজোর পর মেজে তাকে রেখে দিয়েছিলেন, সেগুলো সব নিচে পড়ে আছে।
সুমিতা প্রথমে ভাবলেন হয়তো ধেরেই দূরের কাজ, কিন্তু খটকাটা তখন লাগলো যখন গোলাপ ধূপের গন্ধে অগ্রুর গন্ধ পেলেন, আর প্রদীপটা কিছুতেই জ্বালাতে পারলেন না। দরজা জানলা বন্ধ করে প্রদীপ জ্বালাতে চেষ্টা করলেন যাতে হাওয়া এসে নিভিয়ে না দেয়, কিন্তু কিছুতেই সেদিন সন্ধেবেলা প্রদীপ জ্বলল না। এমনকি শঙ্খ বাজাতে গেলে একটা করুণ কান্নার সুরের মতো আওয়াজ হতে লাগলো। সুমিতা চিন্তিত হয়ে দরজা বন্ধ করে নেমে এলেন। স্বামী বা মেয়েকে কিছু জানালেন না, এই ভেবে যে পরদিন সকালে গিয়ে দেখবেন ঠাকুর ঘরে কোনো গর্ত আছে কিনা যেখান দিয়ে ইঁদুর ঢুকতে পারে। পরদিন সকালে তন্ন তন্ন করে খুঁজেও কোনো গর্ত দেখতে পেলেন না। সব থেকে আশ্চর্য লাগলো যখন একই ধূপে আগের মতোই গোলাপের গন্ধ পেলেন। অগ্রুর নয়। প্রদীপ জ্বলল এবং শঙ্খ ঠিক সুরে বাজলো। সুমিতার ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না। এইভাবে কটা দিন কেটে গেলে সুমিতা একদিন যখন ছাদে কাপড় মেলতে ব্যস্ত, তখন পেছন থেকে একটা ডাক শুনলেন, আপনারা এই বাড়িটা কিনেছেন? সুমিতা ঘুরে তার দিকে তাকালে বিস্ময়ে দুইজনেই একসাথে বলে ওঠে, তুই? ওদের কথোপকথন থেকে জানা গেল পাশের বাড়ির ভদ্রমহিলার নাম রমা। তিনি সুমিতার সহপাঠী ও প্রিয় বন্ধু ছিলেন। দুজনেরই বিয়ের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সুমিতাদের বাড়ি কেনার সুবাদে আবার ওদের পুনর্মিলন হলো। দুজনেই দুজনের বাড়িতে সুযোগ মতো যাতায়াত ও গল্পগুজব করে সময় কাটাতে লাগলো। একদিন কথা প্রসঙ্গে সুমিতা এই বাড়ির সম্বন্ধে যা শুনেছে সেটা জানিয়ে রমার কাছে জানতে চাইলো এই বাড়িতে কার দুর্ঘটনা ঘটেছিল এবং কিভাবে। রমা একটু ইতস্তত করে বলল, তোরা এই বাড়িতে তো বেশ কদিন হয়ে গেল এসেছিস, এর মধ্যে এমন কোনো ঘটনা কি ঘটেছে যেটা তোর কাছে অস্বাভাবিক লেগেছে? সুমিতা জানালো, একটা খটকা আমার লেগেছিল, কিন্তু তারপর থেকে সব ঠিকঠাক চলছে বলে সেদিনের ঠাকুর ঘরের ঘটনাটা রমাকে জানালো। তারপর জিজ্ঞেস করলো, তুই তো বিয়ের পর থেকে এখানে আছিস, তাই তুই সত্যিটা জানিস। আমার কাছে কিছু না লুকিয়ে সত্যিটা বল, কোনো একটা রহস্য তো আছেই। রমা একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, সে ভয়ঙ্কর কাহিনী আমি ভুলতে চাইলেও ভুলতে পারি না রে। তবে শোন, এই বাড়িটার মালিক ছিলেন সদাশিব বাবু। তিনি দমদম এয়ারপোর্টের গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন। তার স্ত্রী রীমা দেবী ছিলেন একটা প্রাইমারি স্কুলের শিক্ষিকা। তাদের দুই মেয়ে পিউ আর অলি। ওরা দুই বোন ছিল পিঠুপিঠি, ওই 2 বছরের ছোট বড়। পিউ লেখাপড়ায় ভালো, ওর ধ্যান জ্ঞান লেখাপড়া করে চাকরি করা। অলির আবার লেখাপড়ায় তেমন মন নেই, ওই কোনো রকমে প্রতি বছর পাশ করে যায়। কিন্তু খেলাধুলায় অলি খুব ভালো। টেবিল টেনিস খেলে একজন নামকরা কোচের অধীনে। তিনি ওর খেলার ভবিষ্যৎ নিয়ে খুব আশাবাদী। তাছাড়া অলি ক্যারাটেও শেখে। আমার যেহেতু কোনো সন্তান নেই, তাই ওদের খুব স্নেহ করতাম। মেয়ে দুটি খুব সুন্দরী ছিল। সব থেকে বড় কথা, দুই বোনে ছিল খুব ভাব। অলি দিদিভাই বলতে অজ্ঞান, আর পিউ বনু বলতে। কোনোদিন ওদের মধ্যে কোনো হিংসা দেখিনি। কেউ কিছু দিলে দুজনে ভাগ করে নিত। অলি সারাদিনে কি ঘটলো সেই সব কথা দিদিভাইকে না বললে পেটের ভাত হজম হতো না। পিউয়েরও বনুকে সব বলা চাই। এইভাবে একই বৃন্তে দুইটি কুসুমের মতো দুই বোন ধীরে ধীরে বড় হতে থাকে। দেখতে দেখতে পিউ খুব ভালো নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে সাইকোলজি নিয়ে বেথুন কলেজে ভর্তি হলো। সদাশিব বাবু অলির মাধ্যমিক পরীক্ষার আগে 3 মাস অলিকে নিজের তত্ত্বাবধানে নিয়ে পড়াতে গিয়ে তিনি বুঝলেন অলি যথেষ্ট বুদ্ধিমতী। অলির তো প্রাণান্তকরণ অবস্থা। যাই হোক, সদাশিব বাবুর প্রচেষ্টায় অলি প্রথম বিভাগে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে আর্টস নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হলো। অলি ইন্টার স্কুল কম্পিটিশনে যোগ দিয়ে প্রথম বছরেই চ্যাম্পিয়ন হয়ে স্কুলকে কাপ এনে দেয়। সদাশিব বাবু জানান, কাপ টাপ যাই আনুক, উচ্চ মাধ্যমিকে ভদ্রস্থ রেজাল্ট না করলে খেলা চিরদিনের মতো ঘুচিয়ে দেবেন তিনি। একদিন পিউ কলেজ থেকে যখন ফিরছে, তখন একটি ছেলে পেছন থেকে পিঠে চাপড় মেরে বলে, তুই এখানে কি করছিস? পিউ ঘুরে দেখে একটা অচেনা ছেলে। সে রেগে প্রশ্ন করে, আপনারা তো সাহস হয় কি করে আমার গায়ে হাত দেওয়ার? আপনাকে তো আমি চিনি না। ছেলেটি লজ্জিত হয়ে জানায় সে তাকে অন্য একজনের সাথে গুলিয়ে ফেলেছিল, ম্যাডাম যেন তাকে ক্ষমা করে দেন। পিউ জানায়, এবার থেকে দেখে শুনে নিশ্চিত হয়ে তবেই যেন চড়চাপড় মারে কোনো মেয়েকে, নয়তো কপালে দুর্ভোগ আছে। বাড়িতে ফিরে অলি যথারীতি বকবক শুরু করলে পিউ হু হা বলে উত্তর দিচ্ছে দেখে জিজ্ঞেস করলো, দিদি ভাই, তোর আজ কি হয়েছে? তোকে আজ অন্যমনস্ক দেখছি। কি রে, কারো প্রেমে পড়লি নাকি? পিউ তখন বোনকে ছেলেটা আর ঘটনা জানায়। অলি বলে,
তাহলে সে কাল স্কুল থেকে পিউয়ের কলেজের সামনে অপেক্ষা করবে, তারপর সে ছেলেটা আবার বিরক্ত করলে করকে দেবে। পিউ রেগে বলে, ছেলেটি তো ভুল করেছিল বলেছে এবং ক্ষমাও চেয়ে নিয়েছে, তাই তোর গিয়ে মারামারি করার দরকার নেই। যদি ছেলেটা উল্টোপাল্টা কিছু বলে তবে তুই অতি অবশ্যই আমাকে জানাবি। আমার ক্যারাটে স্কুলে একটা টিম আছে, সেই টিমের কাজ হলো যারা মেয়েদের পেছনে লাগে তাদের টিট করা। অলি জানায়। পিউ জিজ্ঞেস করে, সর্বনাশ, তুই ওই টিমে আছিস? মা জানে? কবে কোন সর্বনাশ ঘটাবি ভেবে আমার হাত পা কাঁপছে। আমি আজই মা বাবাকে জানাবো। তোকে বিপদের মধ্যে ঠেলে দিতে আমি পারবো না। দিদি ভাই, তোর পায়ে পড়ি, বাবা মাকে জানাস না। দেখ, আমি তো একা না, আমরা টিমে 8 জন ছেলে মেয়ে আছি। এটা তো একটা সমাজ সেবা বল। ইফ টিজারদের শাস্তি না দিলে রাস্তায় মেয়েদের চলাফেরা করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। প্রত্যেক মেয়ের উচিত নিজেকে নিজে রক্ষা করা, আর তোর মতো মেয়েদের জন্য আমরা আছি। তুই তো ফুলের ঘায়ে মূর্ছা যাস। এই পর্যন্ত বলে রমা চুপ করলে সুমিতা জিজ্ঞেস করলো, এত কথা তুই জানলি কি করে? রমা বলল, মেয়ে দুটি আমার কাছে মন খুলে সব কথা বলতো, আমায় খুব বিশ্বাস করত। অলি তো গলা জড়িয়ে ধরে চুমুটুমু খেয়ে আমায় অস্থির করে মারতো। ওর সব আবদার ছিল আমার কাছে। 2 বোনের মধ্যে এত ভালোবাসা আমি আমার জীবনে খুব কম দেখেছি। এই বলে রমা চোখ মুছল। সুমিতা জিজ্ঞেস করলো, তারপর কি হলো? সেই দিনের পর থেকে পিউ সেই ছেলেটাকে আর দেখেনি। এইভাবে কয়েক মাস কেটে গেলে পিউয়ের মন থেকে ধীরে ধীরে ঘটনাটা মুছে যায়। একদিন পিউ আর অলি একটা শপিং মলে গেছে কিছু জামা কাপড় কেনার জন্য। হঠাৎ পিউয়ের হাত ধরে টেনে নিয়ে অলি একটি ছেলের সামনে গিয়ে বলে, বাপিদা, তুমিও আজ জামা কাপড় কিনতে এসেছো নাকি? দিদি ভাই, এই হচ্ছে আমাদের ক্যারাটে টিমের লিডার। বাপিদা, বাপিদা, এই হচ্ছে আমার দিদি ভাই পিউ। পিউ আর বাপি দুজনে দুজনের দিকে কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইল। অলি দিদি ভাইকে চিমটি কেটে হাসতে শুরু করলে পিউ সম্বিত ফিরে পেয়ে বলল, নমস্কার, আপনাকে কেমন চেনা চেনা লাগছে, তাই মনে করার চেষ্টা করছিলাম। বাপি অলিকে জিজ্ঞেস করলো, ইনি তোমার দিদি? আমি তো এনাকে তুমি ভেবে যাচ্ছে তাই কাণ্ড করে ওনার কড়া কড়া কথা শুনেছিলাম। তারপর পিউয়ের উদ্দেশ্যে হাত জোর করে বলে, এই অধমের নাম রোহিত বোস। ক্যারাটে স্কুলে আমি বাপি নামে পরিচিত। অলি বলে উঠল, দিদি ভাই, বাপিদাকে তুই গুন্ডা মনে করেছিলি? বাপিদা খুব ভালো ছেলে, কত মেয়েকে ইপটিজিং এর হাত থেকে বাঁচিয়েছে জানিস। এছাড়া লেখাপড়ায়ও খুব ভালো। স্কটিশে ফিজিক্সে অনার্স নিয়ে পড়ছে। ভবিষ্যতে মহাকাশ নিয়ে গবেষণা করার ইচ্ছা আছে। এইবার ফাইনাল পরীক্ষা দেবে। ম্যাডাম, আপনি আমায় গুন্ডা বলেছেন শুনলাম, কিন্তু আমি কি আপনার সাথে কোনো গুন্ডামি করেছি? পিউ অপ্রস্তুত হয়ে বলে, আমি মোটেই আপনাকে গুন্ডা বলিনি, বরং অলি আপনাকে পেটাবে বলেছিল। আসলে আমার বোনটা আমার গায়ে কোনো আঁচ আসতে দেয় না। তাহলে আজ থেকে দিদির সাথে বাপিদার বন্ধুত্ব হোক। অলি ফুট কাটে। পিউকে নিরুত্তর দেখে অলি বলে ওঠে, দিদি ভাই, তুই নিশ্চিন্তে বাপিদার সাথে বন্ধুত্ব করতে পারিস। বাপিদা তোকে বিপদে আপদে রক্ষা করবে। পিউ হেসে সম্মতি জানালে বাপি বলে, তাহলে আজ থেকে আমরা বন্ধু হলাম। আর যেহেতু বন্ধু, তাই পরস্পর পরস্পরকে তুমি বলে সম্বোধন করব। তারপর থেকে ছুটির পর দুজনে হেদুয়াতে বসে গল্প করে, কখনো হাঁটতে হাঁটতে এদিক ওদিক চলে যায়। এইভাবে দুজনের মধ্যে সম্পর্কটা অন্যদিকে মোড় নিতে শুরু করে। দুজনেই দুজনকে ভালোবেসে ফেলে, কিন্তু কেউই লেখাপড়াটাকে উপেক্ষা করে না। দেখতে দেখতে বাপি প্রথম শ্রেণীতে প্রথম হয়ে গ্রাজুয়েট হয়। যেদিন বাপির রেজাল্ট আউট হবে সেদিন পিউকে নার্ভাস দেখে অলি বলে, টেনশন নিস না, জাম্বু প্রথম হবে, দেখে নিস। আগের পার্টগুলোতে অনেক নম্বর পেয়ে এগিয়ে রয়েছে। পিউ রেগে গিয়ে বলে, কি জাম্বু জাম্বু করিস? মা শুনতে পেলে একটা মার বাইরে পড়বে না। আমার থেকে তুই বেশি মার খাবি মাকে না জানানোর জন্য। তোর কপালে বাপিদা নাচছে, ওই হবে তোর বর আর আমার জাম্বু। আজ রেজাল্টটা বের হতে দে, তারপর বাপিদার ঘাড় ভেঙে একটা ভালো রেস্টুরেন্টে খাবো, তারপর সিনেমা দেখবো। তোকে তো আজ পর্যন্ত ফুচকার বাদাম ভাজা খাইয়ে প্রেম চালিয়েছে। তুই একটা বোকার হদ্দ। আমি হলে এতদিনে অনেক ভালো ভালো রেস্টুরেন্টে খেতাম, ভালো গিফট নিতাম। ভ্যালেন্টাইন্স ডেতে তোকে গোলাপ আর কার্ড দিয়ে সেরেছে। অন্য কিছু দিলে আমি নিতাম না। বাপি চাকরি করে না, তাছাড়া ভালোবাসা হলো অন্তরের একটা পবিত্র অনুভূতি। পার্থিব উপহার দিয়ে তার বিচার হয় না। আমরা পরস্পর পরস্পরকে আমাদের মূল্যবান হৃদয় উপহার দিয়েছি। এর থেকে দামি উপহার আর কি আছে এই পৃথিবীতে? অলি পিউকে জড়িয়ে ধরে বলে, দিদি ভাই,
সত্যি তোর কোনো তুলনা হয় না, তোর মতো করে আমি ভাবতে পারি না রে। এই পর্যন্ত বলে রমা থামলে সুমিতা জিজ্ঞেস করে, এইসব কথা তোকে ওরা বলেছে? তোর কথা শুনে মনে হচ্ছে তুই নিজের কানে যেন কথাগুলো শুনেছিস। রমা জানায়, ঠিকই বলেছিস, নিজের কানেই শুনেছি। ওরা সন্ধেবেলা আমার বাড়ি এসে এইসব কথাবার্তা আলোচনা করত, যাতে ওর মা কিছু জানতে না পারে। তাছাড়া পিউয়ের ডায়েরি লেখার অভ্যেস ছিল, সেই ডায়েরি থেকে অনেক কিছু জেনেছি। রাতে ডায়েরি লিখে কলেজ যাবার আগে ডায়েরিটা আমার কাছে জমা দিয়ে যেত, তবে আমি ওর ডায়েরিটা তখন পড়তাম না, অনেক পরে পড়তে বাধ্য হয়েছি। বাপি প্রথম হবার পর অলি বায়না ধরে ওদের ট্রিট দেবার জন্য। পিউ বারণ করলে অলি শোনে না, বলে, দিদি ভাই তুই জানিস না জাম্বু মাসে অনেক টাকা স্কলারশিপ পায়, আমাদের ক্যারাটের টিমকে বিরিয়ানি আর কষা মাংস খাওয়াবে, তোকে বোকা পেয়ে ফুচকার বাদাম ভাজা খাইয়ে প্রেম চালাচ্ছে। বাপিদা তোমাকেও বলি, কোনো প্রেমিক তার প্রেমিকাকে কখন বাদাম ভাজা খাওয়ায় জানো? যখন পকেটে ফুটো পয়সা থাকে। বাপি জানায় সে অনেকবার পিউকে বলেছে কোনো রেস্টুরেন্টে যেতে, কিন্তু পিউ মানা করেছে। তারপর ওরা প্ল্যান করে যে এক শনিবার পিউ আর অলি দুজনে মিলে সিনেমা যাচ্ছে বলে বাড়ি থেকে বের হবে, তারপর সিনেমা হলে তিনজনে মিলে সিনেমা দেখে একটা ভালো রেস্টুরেন্টে খেয়ে বাড়ি ফিরবে। এই পর্যন্ত বলে কিছুক্ষণ চুপ করে থেকে আবার রমা বলতে শুরু করলো সুমিতাকে, আমি পিউকে বললাম তোর আর বাপির উচিত এবার বাড়িতে জানানো। পিউ জানায় আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট হোক আর বাপিও মাস্টার্সটা শেষ করুক, তারপর জানাবো। লেখাপড়া অবহেলা না করেও পিউ আর বাপির প্রেমের তরণী তরতর করে এগিয়ে চলল। একদিন দুজনে হেদুয়াতে বসে গল্প করছে, হঠাৎ পেছন থেকে, এই কি হচ্ছে কি? মোটা চাপা গলায় কথাটা শুনে চমকে পেছন ঘুরে দেখে অলি দাঁড়িয়ে হাসছে। ওদের দেখে বলল, জানতাম তোমাদের এখানেই পাবো, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এ তো জানা কথা। আসলে দুটো খবর তোমাদের জানাতে এসেছি, একটা ভালো খবর আর একটা খারাপ খবর। ভালো খবর হলো কোচ দীপক দা ফোন করে জানিয়েছে আমি বেঙ্গল টিমে নির্বাচিত হয়েছি, ক্যাম্পে কোচিং শুরু হবে 3 দিন পর। আর খারাপ খবর হলো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু আমার 3 নম্বরের জন্য প্রথম বিভাগ হয়নি, মানে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছি। দিদি ভাই আমি বাড়ি ফিরছি না, এখান থেকে সোজা কাকিমার বাড়ি, আর সেখান থেকে ক্যাম্পে চলে যাব। তুই আমার সব জিনিস গুছিয়ে কাকিমার বাড়ি পাঠিয়ে দিস। বাড়ি ফিরলে বাবা আমার পিঠের চামড়া মেরে তুলে দেবে, আর ক্যাম্পেও যেতে দেবে না। সুমিতা জিজ্ঞেস করে, কাকিমা মানে তোর বাড়ি? রমা জানায়, হ্যাঁ, কিন্তু আমার বাড়ি আর ওর থাকা হলো না। তোর মেয়ে পায়েলকে দেখলে আমার অলির কথা খুব মনে পড়ে। এই পর্যন্ত বলে রমা পরদিন আসবে জানিয়ে বাড়ি চলে যায়। অমাবস্যা প্রায় এসে পড়েছে। সুমিতা দুপুরে বসে যখন ভাবছে আবার কোনো অঘটন ঘটবে না তো, যদি আগের দিনের মতো কোনো ঘটনা ঘটে তবে পুরোহিত ডেকে সস্তায়ন করতে হবে। তার আগে রমার কাছ থেকে পুরো ঘটনাটা জানা প্রয়োজন। একটা দুর্ঘটনা তো ঘটেইছে, সেটা কার? অলি নাকি পিউয়ের? কোথায় ঘটেছে, এই বাড়িতে নাকি রাস্তায়? সুমিতা যখন বসে ভাবছে রমার কাছে পুরো ঘটনা জানা প্রয়োজন, তখন রমা এলো। সুমিতা বলল, তোর জন্যই অপেক্ষা করছিলাম, সব খুলে বল। জানিস তো ভীষণ চিন্তায় আছি, পায়েলটা একা উপরে শোয়ে। রমা বলতে শুরু করে, অলি হেদুয়ায় পিউ আর বাপির সাথে দেখা করলো দুটো খবর নিয়ে, সেটা তো তোকে বলেছি। হঠাৎ অলি বলল, বাপিদা আমি আসার সময় দেখলাম চিকেন রোল তৈরি হচ্ছে বড় রাস্তার ধারে, আমাদের 3 জনের জন্য 3টে নিয়ে এসো। পিউ রেগে বলে ওঠে, তোরা তো খাই খাই কেন? সন্ধে হয়ে এসেছে, এখন বাড়ি চল, অন্যদিন রোল খাস। পার্কটা ফাঁকা হয়ে গেছে, এই সময় এখানে থাকা ঠিক নয়, আর এতই যদি রোল খাবার ইচ্ছে তাহলে পার্ক থেকে একসাথে বেরিয়ে ওই দোকানে গিয়ে খাবো। দিদি ভাই তুই একটা ভিতুর ডিম, আরে হাম হ্যাঁ না, কেউ তোর চুল পর্যন্ত ছুতে পারবে না। বাপিদাই যাবে আর এই আসবে, আরে হাম কিসি সে কম নেহি। এখানে কেমন ফুরফুরে হাওয়া দিচ্ছে, এখানে বসে গরম গরম রোল খাওয়ার মজাই আলাদা। বাপি রোল কিনতে চলে গেলে পিউকে খুব চিন্তিত দেখালো। অলি যতই ওকে সাহস জোগাক, কিন্তু ও বারবার দেখছে বাপি আসছে কিনা। হঠাৎ 4টে ছেলে ওদের কাছে এগিয়ে এসে বলতে লাগলো, আরে এ যে দেখছি মেঘনা চাইতে জল, তা মামুনিরা কার জন্য অপেক্ষা করছো? আরে আমরা তো আছি 4 জন, এসো একটু ফুর্তি করা যাক। এই বলে একজন এসে যেই অলির হাত ধরেছে, অমনি অলি ক্যারাটের প্যাচে তাকে পেরে ফেলে
পেটে একটা মোক্ষম লাথি মারলো। ছেলেটা আগ করে পেট চেপে মাটিতে পড়ে গেল। অন্য 3টে ছেলে অলির কাণ্ড দেখে প্রথমে হকচকিয়ে গেলেও দুজন মিলে অলির দিকে এগিয়ে যেতেই আরেকটা ছেলে পিউকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। পিউ বাঁচা বাঁচাও বলে চিৎকার করতে থাকলে অলি একটু অন্যমনস্ক হতেই ছেলে দুটো অলিকে মাটিতে পেরে ফেললো। যে ছেলেটাকে অলি প্রথম ঘায়েল করেছিল সে ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। সেও পিউয়ের দিকে এগিয়ে গিয়ে তার হাতটা ধরতে পিউ ছেলেটার হাতটা কামড়ে ধরলো। ওদিকে অলি যত রকম প্যাচ জানে তার সাহায্যে নিজেকে বাঁচাতে চেষ্টা করে যাচ্ছে, আর পিউ নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করার সাথে সাথে চিৎকার করে যাচ্ছে। বাপি রোল কিনে ফিরছিল, হঠাৎ একটা চিৎকার শুনে ছুটে এসে ওদের দেখে রোল ফেলে প্রথমে যে ছেলে দুটো পিউকে ধরেছিল তাদের এমন মার মারতে লাগলো যে তাদের আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা রইল না। তারপর অপর ছেলে দুটির দিকে এগিয়ে তাদের জামার কলার ধরে তুলে প্রথমে দুটোর মাথা জোরে ঠুকে দিল, আর মুখে ভয়ঙ্কর একটা শব্দ করে ছেলে দুটোকে এমন প্যাচে ফেললো তখন তাদের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। বাপি বলল, অলি পুলিশকে ফোন কর, 4টেকে পুলিশের হাতে ধরিয়ে দিই। ছেলেগুলোর তখন শোচনীয় অবস্থা, কারো উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। চিচি করে বলছে ওদের ছেড়ে দিতে, আর এমন করবে না সেই কথা বলতে বলতে পিউয়ের পায়ে ধরলো একজন। পিউ তো ভীরু কপতের মতো থরথর করে কাঁপছে অলিকে জড়িয়ে ধরে। অলি বলল, পুলিশে ফোন করলে খুব মুশকিল হয়ে যাবে বাড়িতে। পুলিশ সাক্ষী দেবার জন্য বারবার থানায় ডেকে পাঠাবে। তারপর আমরা ওখানে কি করছিলাম সেই সব কৈফিয়ত দিতে দিতে প্রাণান্তকরণ অবস্থা হয়ে যাবে। এটা পুলিশ কেস হলে আমার বেঙ্গল টিমের নির্বাচনটাও হয়তো বাতিল হয়ে যাবে। জানি এদের ছাড়া উচিত না, এরা সমাজের আবর্জনা, তাও আমাদের কথা ভেবে ওদের ছেড়ে দাও। বাপি ছেলেগুলোকে বলল, দেখ যাদের ক্ষতি করতে গেছিলি তারাই কিন্তু তোদের রক্ষা করলো, শুধরে যা এবার থেকে। ভবিষ্যতে যদি আবার কখনো আমার চোখে পড়ে তোরা মেয়েদের বিরক্ত করছিস সেদিন কিন্তু তোদের আমি ছাড়বো না। ওরা পার্ক থেকে বের হতেই অলি বলে উঠল, বাপিদা তোমার নাক দিয়ে তো রক্ত পড়ছে, চলো আগে কোনো দোকান দেখি যেখানে বরফ পেতে পারি, এক্ষুনি বরফ লাগানো দরকার। আগে পিউকে নিয়ে বাড়ি যা, চল একটা ট্যাক্সি ডেকে তোদের বাড়িতে ছেড়ে দিই, তারপর আমি ডাক্তার দেখিয়ে নেব। এরকম কাটাছেঁড়া তো আমার হয়েই থাকে, সেটা তো তোর জানা। বাপি বলল। এতক্ষণে পিউ একটু স্বাভাবিক হয়েছে। সে অলির দিকে তাকিয়ে বলল, তোরও অনেক জায়গায় কেটে ঝরে গেছে, তোর এক্ষুনি বাড়ি ঢোকা উচিত হবে না। কাকিমার বাড়ি আগে ঢুকবি, সেখানে প্রাথমিক চিকিৎসাটা কর, আর একটা ব্যথার ওষুধও খেয়ে নিবি। ততক্ষণ বাবা মাকে আমি ম্যানেজ করার চেষ্টা করব। সৌভাগ্যবশত একটা ট্যাক্সি সাথে সাথে তারা পেয়ে গেল। হঠাৎ কি মনে হতে পিউ ব্যাগ থেকে ফোন বের করে দেখলো মা বাবা আর কাকিমার মানে আমার অনেকগুলো মিসড কল। ফোনটা সাইলেন্ট ছিল, আর যে পরিস্থিতির উদ্ভব হয়েছিল তার ফলে ফোনের কথা মাথা থেকে উড়ে গেছিল। তখন পিউ অলিকে বলল তার ফোনটা দেখতে। অলি জিন্সের পকেটে হাত দিয়ে দেখলো ফোনটা নেই। সব পকেটগুলো আর ব্যাগ খুঁজে ফোনটা না পেয়ে অলি বলে উঠল, সর্বনাশ দিদি ভাই, আমার ফোনটা পকেটে নেই, মারামারি করার সময় নিশ্চয়ই পড়ে গেছে। পিউ ভীষণ ভয় পেয়ে বলে, এবার কি হবে? বাপি বলে, ফোন চুরি হয়েছে জানাতে সেই তো পুলিশের কাছে যেতে হবে। আগে বাড়ি ফিরি, তারপর ঠান্ডা মাথায় ভাববো। পিউ উত্তর দেয়। বাড়িতে কি বলবে সেটা ভেবে অলি চিন্তিত হলো। পিউ বাপিকে অনুরোধ করলো ট্যাক্সিটা বাড়ির সামনে না দাঁড় করিয়ে দেশবন্ধু পার্কের সামনে ওদের নামিয়ে দিতে, বাকি রাস্তাটুকু ওরা হেঁটে চলে যাবে। বাপি ট্যাক্সিটাকে একদম বাড়ির সামনে নিয়ে যেতে যেতে বলল, আবার পার্ক? পিউয়ের মা বাবা সহ আমরা সবাই অলিদের জন্য উদ্বিগ্ন হয়ে যখন বাড়ির সামনে দাঁড়িয়ে আছি তখন একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। আমরা দেখলাম একটা ছেলে ট্যাক্সি দরজা খুলে নেমে অলিদের বলল, তোমরা বাড়ি গিয়ে বিশ্রাম নাও। তারপর সবার দিকে হাত জোর করে বলল, আমি রোহিত বসু, অলির ক্যারাটে স্কুলের টিম লিডার। ক্যারাটে প্র্যাকটিস করার সময় অলি পড়ে গিয়ে আঘাত পায়, তারপর ওর দিদিকে ফোন করে ডেকে এনেছি। ও একটু সুস্থ হলে ওদের পৌঁছে দিলাম। এখন আপনারা ওর বিশ্রামের ব্যবস্থা করলে ভালো হয়। রিমি আর সদাশিব বাবু ওদের দুজনকে নিয়ে বাড়ি ঢুকে গেলে আমি বাপিকে বলি, তুমি অলির বাপিদা, আর তুমি তো পিউকে ভালোবাসো। আমার কথা শুনে বাপি হকচকিয়ে বলে, আপনি ওদের কাকিমা? আপনার কাছে তো কিছু গোপন নেই। অলির কাছে সব শুনেছি। আমি বলি, তোমার যদি দেরি না হয় আমার বাড়ি একটু এসো, ট্যাক্সিটা ছেড়ে দাও, তোমার ফেরার জন্য কাকু একটা ট্যাক্সি ধরে দেবে। বাপি রাজি হলে আমি ওকে ঘরে বসিয়ে আগে ওর নাকের শুকনো রক্ত পরিষ্কার করি ও ওষুধ লাগাই। তারপর কফি দিয়ে বলি, কফিটা খাও, ভালো লাগবে। এবার যা হয়েছে সব আমায় বলো, কিচ্ছু লুকোবে না। বাপি আগাগোড়া সব ঘটনা বলে গেল। যেখানে যেখানে আমার ধাঁধা লেগেছে প্রশ্ন করে জেনে নিয়েছি। বাপি চলে গেলে আমি পিউদের বাড়িতে আসি।
রমা বলতে লাগলো, ঘরে ঢুকে ওদের জানাই আমি বাপির কাছে সব শুনেছি। আজ বিরাট একটা সর্বনাশের হাত থেকে ওরা বেঁচে ফিরেছে। যত তাড়াতাড়ি সম্ভব সিমটা যেন ব্লক করে দেয়। কপালের ফেরে সেই রাতে সার্ভিস প্রোভাইডারকে বারবার ফোন করেও যোগাযোগ করতে না পেরে পরদিন সকালে মোবাইলের অফিসে দুজনে চলে যাবে ঠিক হলো। পরদিন সকালে পিউয়ের ফোনে একটা অজানা নম্বর থেকে ফোন এলে পিউ বাথরুমে থাকায় অলি ফোনটা ধরে। ফোনের অপর প্রান্তে একটা ছেলে বলে, এই ফোনটা আমি হেদুয়ার পার্কে কুড়িয়ে পেয়েছি। ভাগ্যিস ফোনটা লক ছিল না, তাই প্রথম ফোন নম্বরে ফোন করলাম। ফোনটা কি আপনাদের কারো? অলি জিজ্ঞেস করে, আপনি কে বলছেন? আমার ফোন ওটা। আপনি যে সত্যি বলছেন বুঝবো কি করে? ফোনের অপর প্রান্তে ছেলেটা ফোনের মডেল নম্বর আর কোন কোম্পানির ফোন জানালে অলি জানতে চাইলো সে কোথায়, কিভাবে, কখন যোগাযোগ করে ফোনটি আনতে যাবে। ছেলেটি একটি নির্দিষ্ট জায়গার কথা বলে, দুপুর 2:30টাতে আসতে বলে। পিউ সব শুনে বলে, তোর গিয়ে কাজ নেই, আমি বরং গিয়ে ফোনটা নিয়ে আসি। অলি জানায় দিদিভাইকে একা ছাড়তে পারবে না, সে ওর সাথে যাবে। বাড়িতে বলবে ক্যাম্পে যাবার জন্য কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছে। সদাশিববাবু অলির সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন। একে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে পারেনি, আবার তার অমতে খেলার জন্য ক্যাম্পে যাচ্ছে, সেটাই কারণ। পিউ বুঝিয়েছে এটা অনেক বড় গর্বের বিষয়, কিন্তু তিনি জানালেন অলির কোনো ব্যাপারে তিনি নেই। বেলা 12টা নাগাদ হঠাৎ অলির কোচ অলিকে ডেকে পাঠালেন। ওর ফোন বন্ধ থাকায় শেষে বাড়ির ল্যান্ডফোনে ফোন করে অলিকে জানালেন জরুরি মিটিং আছে, সে যেন দুপুর 1টার মধ্যে চলে আসে। সব শুনে পিউ বলল, আমি ফোনটা আনতে যাচ্ছি, তুই যেটা বেশি প্রয়োজন সেটা কর। অলি বলে, দিদি ভাই তুই বাপিদাকে সাথে নিয়ে তবেই যাবি। সেই মতো বাপির সাথে যোগাযোগ করে ওরা দুজন ফোন আনতে গেল, আর অলিকে মিটিং এর জন্য আগেই চলে যেতে হয়েছে। নির্দিষ্ট জায়গায় গিয়ে পিউ তার ফোন থেকে ফোন করে জানায় সে এসে গেছে। ওদের সামনে একটি ছেলে ফোনটা হাতে নিয়ে বলে, এটা আপনার ফোন? আপনার নাম অলি? পিউ বলে, অত কথার দরকার কি, ফোনটা দিন। আমার ওপর হুকুম আছে, কেবলমাত্র যার ফোন তাকে দেওয়ার, ছেলেটি জানায়। এবার বাপি রেগে গিয়ে বলে, ফোন করে ডেকে এনে এত কথা কিসের? ওর ফোন না হলেও জানতো কি করে ফোনটা আপনি পেয়েছেন? হঠাৎ পেছনে একটা ঠান্ডা স্পর্শেও চমকে উঠল। পেছন থেকে উত্তর এলো, একটু নড়লে পরপর 3টে দানা বুকে ঢুকিয়ে দেব। কালকের শোধ তুলবো না, ভাবলি কি করে? কালু, তুই মেয়েটাকে গুরুর কাছে নিয়ে যা, আমি একে সামলাচ্ছি। বাপি লক্ষ্য করলো ছেলেটা একটা গলির মধ্যে পিউকে নিয়ে ঢুকে গেল। তারপর বাপি পেছনে পা বাড়িয়ে ক্যারাটের এক বিশেষ প্যাচে ছেলেটার পা জড়িয়ে একটু টানতেই ছেলেটা বাপির ওপর পড়ে যেতে যেতে ট্রিগারটা টেনে দিল বাপির পিঠের ডান দিকে। গুলি ঢুকে যায়। সেই সময় কিছু পথচারী গুলির শব্দে পেয়ে ছুটে আসলে সে ছেলেটা পালায়। ছেলেটা দৌড়ে যেখানে পিউকে রাখা হয়েছে সেখানে গিয়ে গুরু কেলো হয়ে গেছে বলে ঘটনাটা জানায়। তোর উচিত হয়নি এখানে আসা, তোকে কেউ দেখেছে কিনা জানিস? না গুরু, কেউ আমায় দেখতে পায়নি, আমি সোজা না এসে ঘুরপথে এসেছি। কেউ দেখেনি জেনে ওরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে মেয়েটাকে রাস্তায় ফেলে চলে যেতে হবে। পিউকে মুখ আর হাত বেঁধে ওরা ফেলে রেখেছিল। বাপের গুলি লেগেছে শুনে ও থরথর করে কাঁপতে লাগলো। তারপর ওদের অত্যাচারে অজ্ঞান হয়ে গেল। বাপিকে গুলিবিদ্ধ দেখে যারা ছুটে এসেছিল তাদের মধ্যে একজন পুলিশকে ফোন করে সব জানালে পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে বাপিকে হাসপাতালে ভর্তি করে। তারপর ওর ফোনে ওর বাবার নম্বর পেয়ে খবর দেয়। সন্ধ্যের পর পিউকে ফুটপাতে পড়ে থাকতে দেখে একজন পথচারী ফুটপাতের ভিখারি মনে করে চলে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে একটু জল শুনে থমকে দাঁড়িয়ে পড়ল, কিন্তু জায়গাটা অন্ধকার থাকায় ঠিক বুঝতে না পেরে একটু এগিয়ে একটা চেনা দোকানে গিয়ে জানাতে দোকানে যারা জিনিসপত্র কিনতে এসেছিল সবাই মিলে গিয়ে দেখে একটা চাদর চাপা কেউ নড়ছে, কিন্তু কেউ সাহস পাচ্ছে না এগোতে। মাঝে মাঝে একটা আর্তস্বর শুনতে পাচ্ছে, কেউ বলছে পুলিশে খবর দেওয়া উচিত, আবার কেউ বলছে পুলিশের চক্করে তারা নেই। এদিকে খবর পেয়ে স্থানীয় ক্লাবের ছেলেরা এসে চাদর সরাতে দেখে একটা যুবতী রক্তে মাখামাখি অবস্থায় কাতরাচ্ছে। সঙ্গে সঙ্গে তারা থানায় ফোন করলে পুলিশ এসে মেয়েটাকে হাসপাতালে ভর্তি করে তার বাড়ির লোকের খোঁজ করতে শুরু করে। রমা ঘটনাটা যখন বলছে তখন তার অজান্তে চোখ দিয়ে জল পড়ছে দেখে সুমিতার চোখের জল মুছিয়ে বলে, কাঁদিস না, যদি খুব কষ্ট হয় তবে আর বলতে হবে না। রমা বলে, এই কষ্ট বেঁচে থাকতে আমার ঘুচবে না রে, আমায় বলতে দে। রাত হয়ে গেছে কিন্তু পিউ বাড়ি ফিরছে না দেখে আমরা ভীষণ চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে অলিকে বারবার বলছি পিউয়ের চেনা জানা সব জায়গায় ফোন করতে। অলি পিউকে ফোন করছে কিন্তু ফোন বন্ধ, বাপিকে ফোন করছে বেড়ে যাচ্ছে, আমিও ওদের ফোন করে পাচ্ছি না। হঠাৎ বাপির ফোনটাই ওপাশ থেকে সাড়া পেয়ে অলি বলে উঠল, বাপিদা তুমি কোথায়? দিদি কই?
ওপাশের ভদ্রলোক বললেন, আমি বাপির বাবা, বাপির গুলি লেগেছে, অবস্থা ভালো নয়, একটা ফুসফুসে গুলি আটকে আছে, অপারেশন চলছে। তুমি কে? অলি নিজের পরিচয় দিয়ে জানালো, বাপিদার সাথে তার দিদি ছিল, সে এখনো বাড়ি ফেরেনি। বাপির বাবা জানালেন উনি এই বিষয়ে কিছু জানেন না। অলিকে ওর বাবা মা চেপে ধরতেও পার্কের ঘটনা থেকে শুরু করে ফোন নিতে যাবার ঘটনাটা সব জানালো। ওর বাবা অলির গালে ঠাস ঠাস করে চড় মেরে বললেন, এই জন্যই আমি চাইনি ওইসব খেলা ক্যারাটে তুই করিস। আমি বাধা দিয়ে বললাম, অলি ক্যারাটে শিখেছিল বলে সেদিন নিজেদের রক্ষা করতে পেরেছে, এখন থানায় সব জানিয়ে পিউয়ের খোঁজ করা আগে দরকার। থানায় গিয়ে সব জানাতে তারা পিউয়ের ছবি চেয়ে নিয়ে জানালো কোনো খবর পেলে তারা জানাবে। রমা যখন সুমিতাকে পিউ আর অলির কথা বলছিল, সুমিতার মেয়ে পায়েল হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। সুমিতা কি হয়েছে জিজ্ঞেস করলে সে জানালো, একটা পাগল ওকে ধরে বলল, অলি পিউকে একটু ডেকে দাও না। ও না আমার সাথে দেখা করে না, কথা বলে না। আমি বলি, আমি অলি না, আমায় ছাড়ুন। শুনে আমায় ছেড়ে আমাদের বাড়ির দিকে তাকিয়ে পিউ পিউ বলে চিৎকার করছে। সুমিতা বলে, এ আবার কি নতুন উৎপাত শুরু হলো? রমা, তুই জানিস কিছু? অলি আর পিউয়ের নাম যখন নিচ্ছে তখন তোর চেনা কেউ হবে। রমা পায়েলকে বলে, তুই ভয় পাস না মা, ও কিছু করবে না। ওর বাবা মা ওকে বাড়িতে আটকে রাখে, কখনো ছাড়া পেলে পালিয়ে এসে পিউ পিউ বলে ডাকে। এই বলে চোখে আঁচল চাপা দিয়ে রমা বাড়ি চলে যায়। পরদিন পায়েলের ছুটি থাকায় সুমিতা পায়েলকে বাড়িতে রেখে রমার বাড়ি গেল। রমা ওকে দেখে বলল, আমি তোর বাড়ি যাব ভাবছিলাম, অমাবস্যার আগেই। পুরো ঘটনাটা তোর জানা দরকার, কাল অমাবস্যা, জানি না এই অমাবস্যায় আবার কোন ঘটনা ঘটবে। সুমিতা বলে, তাহলে সংক্ষেপে বল। যতই ভাবে সংক্ষেপে বলবো, কিন্তু কে যেন আমার মুখ দিয়ে পুরো ঘটনাটা বলিয়ে নিচ্ছে। বিশ্বাস কর, একবার ভেবেছিলাম তোকে পিউয়ের ডায়েরি দিয়ে দেব পড়ার জন্য। সেটা পড়ার পর তোর মনে যে প্রশ্ন আসবে তার উত্তর দিয়ে দিলে সময় বাঁচবে, কিন্তু যেখানে ডায়েরিটা রেখেছিলাম সেখানে দেখি ডায়েরিটা নেই, সব জায়গায় খুঁজেও পাইনি। কোথায় যে রেখেছি মনে পড়ছে না, তাই তোকে আমার সব কথা বলার ইচ্ছা না থাকলেও বলতে বাধ্য হচ্ছি। তবে শুরু করি। পরদিন ভোরে সদাশিব বাবুর কাছে থানা থেকে ফোন এলো, একটা মেয়েকে পাওয়া গেছে, মেয়েটি গ্যাং রেপের শিকার। তাকে দেখে মনে হচ্ছে সদাশিব বাবুর দেওয়া ছবির মেয়ে। মেয়েটির অবস্থা ভালো নয়, তিনি যেন আরজিকর হাসপাতালে চলে আসেন। সবাই মিলে গিয়ে দেখি মেয়েটি সত্যি পিউ, তখনও ওর ট্রমা কাটেনি। অলির মতো শক্ত ধাতুর মেয়েও দিদিভাইকে দেখে কান্নাকাটি করছে, আর ওর মা রিমির কথা কি বলবো, তুই বুঝতেই পারছিস। আমার স্বামী সদাশিব বাবুকে নিয়ে ডাক্তারের সাথে দেখা করলে তিনি জানালেন রক্ত দেওয়া হয়েছে, এখন ব্লিডিং বন্ধ, তবে সুস্থ হতে সময় লাগবে। সেই সাথে জানালেন মেয়েটাকে একদম ছিঁড়ে খেয়েছে রেপিস্টরা। পুলিশ অফিসার এসে ডাক্তারের কাছে জানতে চাইলেন মেয়েটার জবানবন্দি কখন নেওয়া যাবে। ডাক্তার জানালেন সেই পরিস্থিতি এলে হাসপাতাল থেকে থানায় জানিয়ে দেওয়া হবে। আমরা বাড়ি ফেরার পর অলি আমায় জানালো ও ফোন করে জেনেছে বাপির বাবা বাপিকে বড় নার্সিংহোমে শিফট করিয়েছেন। বাপির অপারেশন সাকসেসফুল, ফুসফুস থেকে গুলিটা বের করা গেছে, ওকেও অনেক বোতল রক্ত দেওয়া হয়েছে এবং এখনো রক্ত দেওয়া চলছে। আইসিইউতে বাপি রয়েছে। ধীরে ধীরে পিউ সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেও একদম চুপচাপ হয়ে গিয়েছিল, অলির কথা ছাড়া আর কারো কথা শুনতো না। আমার আশ্চর্য লেগেছিল তখন যখন অলি তার দিদিভাইকে ফেলে ক্যাম্পে চলে যায় এবং বাংলা দলের হয়ে খেলে। সুমিতা বলল, কাল অমাবস্যা, এদিকে বিকেল শেষ হতে চলল, তুই আমায় শুধু এইটুকু বল, এই বাড়িতে কার দুর্ঘটনা হয়েছিল এবং কিভাবে। রমা বলে, দাঁড়া, গলাটা শুকিয়ে গেছে, একটু জল খেয়ে বলছি। বলে ডাইনিং টেবিল থেকে জলের বোতল আনতে গিয়ে হঠাৎ পা পিছলে মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড হলো। সুমিতার যেন মনে হলো কেউ ঠেলে ফেলে দিল রমাকে। সুমিতা তাড়াতাড়ি রমাকে তুলে বিছানায় শুইয়ে দিল। তারপর রমার স্বামীকে ফোন করে রমার অবস্থা জানিয়ে ডাক্তার নিয়ে তাড়াতাড়ি চলে আসতে বলল। ডাক্তার এসে রক্ত বন্ধ করার ব্যবস্থা করে ঘুমের ইনজেকশন দিলেন এবং ওষুধগুলো এনে তাড়াতাড়ি খাইয়ে দিতে বললেন। সুমিতা বাড়িতে ফিরে দেখে অজয়বাবু এসে গেছেন, পায়েল বাবাকে চা করে দিয়েছে। সুমিতা রমার কথা জানিয়ে তাড়াতাড়ি রান্না করে স্বামী ও মেয়েকে খেতে দিল। তারপর রমাদের জন্য খাবার নিয়ে গেল। রমার বাড়ি গিয়ে দেখে রমা ঘুমোচ্ছে আর ওর স্বামী অপটু হাতে রান্নার চেষ্টা করছে। সুমিতা খাবার দিয়ে সব বুঝিয়ে বাড়ি ফিরে এলো। রমার দুর্ঘটনা কাকতালীয় নাকি সত্যি কোনো অপ্রাকৃতিক ঘটনা ঘটছে। হঠাৎ ওর ঘরের কাছের জানালায় একটা টোকা পড়লো। সুমিতা সেদিকে চেয়ে দেখলো রাস্তার ক্ষীণ আলোর আভায় একটা মেয়ের ছায়া কাচের জানালায় ধীরে ধীরে ফুটে উঠেছে, লম্বা চুল, সামনে এলানো।
চুলে ঢাকা পড়ায় মুখ দেখা যাচ্ছে না, কাচের জানলায় দুহাত রেখে দাঁড়িয়ে আছে। সুমিতা কে কে বলে চিৎকার করে আলো জ্বালালে অজয়বাবু জেগে উঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? একটা মেয়ের ছায়ামূর্তি আমি জানালায় দেখলাম। সুমিতা ভীত হয়ে বলে। জানালা খুলে অজয়বাবু কাউকে দেখতে পেলেন না। তারপর দরজা খুলে বেরিয়ে চারিদিক টর্চ জ্বালিয়ে দেখে ফিরে এসে স্ত্রীকে বললেন, কেউ নেই, তুমি হয় ভুল দেখেছো নয় স্বপ্ন। সুমিতা ঘুমানোর চেষ্টা করলে হঠাৎ আবার জানালায় টোকা। চেয়ে দেখে সেই মেয়েটা ওকে হাতছানি দিয়ে ডাকছে। সুমিতা জানালা খুলে দেখলো সেই ছায়ামূর্তি ইশারা করে ওকে ছাদে যেতে বলছে। সুমিতা মন্ত্রমুগ্ধের মতো দরজা খুলে ছায়ামূর্তির পেছন পেছন ছাদে গেল। সুমিতা জিজ্ঞেস করলো, তুমি কে? আমাকে এখানে ডেকে নিয়ে এলে কেন? ছায়ামূর্তি উত্তর দিল, আমি যেই হই না কেন, আপনি যে ঘটনা জানতে চাইছেন সেটা আমি ছাড়া কেউ জানে না। আপনার বন্ধু এতদিন যেটুকু বলেছে সেটুকু সে জানতো এবং সত্য ছিল, কিন্তু পরবর্তী ঘটনা যেটা সে আপনাকে জানাতে চাইছিল সেটা তার আন্দাজ, সেটা সত্য নয়। সত্যটা জানার সুযোগ সে পায়নি। সুমিতা বলে, তাহলে রমাকে সত্যটা না জানিয়ে আমায় জানাচ্ছ কেন? আমার প্রয়োজনে আমার বিচার চাই, সেটা একমাত্র আপনাকে বললেই সম্ভব। ছায়ামূর্তি হিমশীতল স্বরে বলে উঠল, আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো মন দিয়ে শুনবেন। আমি অলির কথা, পিউয়ের কথা, বাপির কথা, এমনকি গুন্ডাদের কথা সব জানি। এক এক করে তাদের কথা আমি সরাসরি তাদের মুখ থেকেই জানাচ্ছি। কিভাবে জানলাম জিজ্ঞেস করবেন না, প্রয়োজন বোধ করলে আমি নিজেই বলবো। এই বলে সে বলতে শুরু করলো, অলির কথা। আমি অলি, হাসপাতালে দিদিভাইকে দেখে কাকিমাকে বাড়ি পাঠিয়ে সোজা একটা পাবলিক টেলিফোন বুথে মানে এইচটিডি বুথে ঢুকলাম। একটা নম্বরে ফোন করলে অপর প্রান্ত থেকে উত্তর এলো, কে বলছেন? যাকে কালকে আধমরা করেছো তার বোন অলি বলছি। তুই সেই মেয়েটা না যে আমার পেটে লাথি কষিয়েছিলি? আমার ফোন নম্বর পেলি কি করে? তোর দিদির ফোন তো আমার কাছে, যেটাতে আমি ফোন করেছিলাম। আমার কোনো ফোন নম্বর একবার দেখলেই মনে থাকে। আমার ফোনটা ফেরত দাও। তুই কি ভেবেছিস আমি এতই বোকা যে ফোন ফেরত দিতে যাই আর পুলিশ নিয়ে তুই আমায় ধরবি? তোর দিদির সাথে করে ওই গুন্ডা ছেলেটাকে এনেছিল, আর তুই এবার পুলিশ আনবি? আগে জানলে সিমটা ছিঁড়ে ফেলে দিতাম। আরে আমার কোনো শত্রুতা নেই তোমার সাথে। আমার দিদিকে তুমি সরিয়ে না দিলে আমিই সরিয়ে দিতাম, তবে বাপিদাকে গুলি না করলেই পারতে। ও তো তোর দিদি নাগর, তুই ওকে ভালোবাসিস নাকি? ভালোবাসা মাই ফুট, আমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসি না। কত টাকা চাই বলো? ফোনটা আমার চাই। একটা ফোন তোর কাছে এত দরকারি যে তুই আমার মতো একটা খতরনাক ছেলের সাথে দেখা করতে চাইছিস? আমার খুব সন্দেহ হচ্ছে। ফোনটা কি বেচে দিয়েছো? না, ফোনটার কথা মনে ছিল না। তোর দিদির ফোনটা সিম ফেলে দিয়ে আমার এক সাগরেদকে দিয়ে দিয়েছি। যাকগে, এত কথা কিসের? আমি কোনো ফাঁদে পা দেবো না। দিদির প্রেমিককে যদি না ভালোবাসিস তবে বলছিলি কেন দিদিকে সরিয়ে দিতিস? তোর দিদি কি মরে গেছে? না মরেনি, তবে মরে যাবে, অবস্থা ভালো না। কেন সরাতে চাই সেটা তোমাকে বলবো কেন? ফোনে আমার অনেক জরুরি ফোন নম্বর আছে। আমায় বিশ্বাস না হয় তুমি তোমার বন্দুক সাথে রাখবে, আর যেখানে দাঁড়াতে বলবে সেখানে দাঁড়াবো। তারপর আমি তোমাকে টাকা দেবো আর তুমি ফোনটা ফেরত দেবে। একটা কথা বলতো, সেদিন পার্কে তুই তোর সমানে লড়ে গেলি তোর দিদির জন্য, কেন? আমাদের সঙ্গে বাপিদা ছিল তাই, না থাকলে দিদিকে ফেলে চলে যেতাম। বুঝলাম, আমার টাকা চাই না, তোকে চাই। মানে? তোকে কিছুক্ষণের জন্য আমার চাই। তোর তেজ দেখে আমার খুব ভালো লেগেছিল, তাই ফোন করে তোকে ডেকেছিলাম। ও বুঝেছি, আমার অবস্থা তোমরা চারজন মিলে দিদির মতো করতে চাও, তাই তো? থাক, আমার ফোন চাই না। শুধু শুধু সময় নষ্ট করলাম, ফোনটা রাখছি। রাখিস না ফোন, আমি কথা দিচ্ছি আমার সাগরেদরা কেউ থাকবে না। তুই তাহলে রাজি? ওইসব আমার কাছে কোনো ব্যাপার না, কত ছেলের সাথে সময় কাটিয়েছি। আরে আমার আসল পেশা হলো ওটাই। আমি প্রচুর টাকা রোজগার করি। দিদি সব জেনে ফেলেছিল, ও আমাকে সাবধান করেছিল ওই রাস্তা থেকে আমি যেন সরে আসি, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব নয়। আমি তো ওই কারণে ছুতো করে দিদিকে পাঠিয়েছিলাম। জানতাম ওকে পেলে তোমরা আস্ত রাখবে না, আর কারো যাতে সন্দেহ না হয়, তাই বাপিদাকে সাথে যেতে বলেছিলাম। আসলে তুই লাইনের মেয়ে, তাই তো? হ্যাঁ, কিন্তু আমার ক্লায়েন্টরা সব নাম করা লোক, অনেক উঁচু তলার। তাদের সব ফোন নম্বর ওই ফোনে আছে। ওটা হারিয়ে আমি খুব মুশকিলে পড়েছি। এবারে বিশ্বাস হচ্ছে। ঠিক আছে, তোর ফোন আজ দিয়ে দেবো, কিন্তু এক্ষুনি তোকে আসতে হবে, যেখানে বলবো সেখানে। তোমার ওই সিগারেট গুলো যেন না থাকে। আর একটা কথা, তুমি ড্রিঙ্ক করো নিশ্চয়ই। আর সিগারেট? আরে বাপ, তোর ওসবও চলে নাকি? রাইস আদমিদের ওগুলো ছাড়া চলে না, তাই আমায়ও সঙ্গ দিতে হয়। আর সাথে নাচও দেখাতে হয়। আমি খুব ভালো নাচি, তাই বলছি বাংলা ফাংলা আমার চলে না। আমার জন্য দামি মদ নিয়ে আসবে আর দামি সিগারেট। বলো এবার কোথায় যাব?
আচ্ছা বুঝেছি, সেসব নিয়ে চিন্তা করিস না। আমার বাপটা অনেক উঁচু তলার মানুষ, আমার বাপ দামি মাল খায়, আমিও দামি ছাড়া খাই না। তাই আবার বলছি, পুলিশ আমার টিকিটই ছুঁতে পারবে না। কতজনকে সরিয়ে দিয়েছি, কত মেয়ের, তোর দিদির মতো অবস্থা করেছি, বাপের জন্য বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছি। কটায় আসতে পারবি বল? এখনই আসতে পারবি? এক্ষুনি হবে না, রাত 10টায় তুমি গাড়ি নিয়ে দেশবন্ধু পার্কের কাছে অপেক্ষা করো, আমি চলে যাব। দলের পান্ডাটার আসল নাম বিশ্বনাথ, সবাই ওকে বিশু বলে ডাকে। বিশুর কথা। আমি বিশু, মেয়েটার কথা বিশ্বাস হলেও কেমন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। হাতে সময় আছে, একটু সাবধান থাকা ভালো। যাই, বাপটাকে জানিয়ে রাখি। বাবা, তোমার সাথে একটা কথা আছে। কি কথা? কাল যে কীর্তিটা ঘটিয়েছো সেটার জল কোথায় দাঁড়ালো তাই বুঝতে পারছি না। আজ আবার কি ঘটিয়েছো? না, এখনো কিছু ঘটেনি, শুধু তোমাকে জানিয়ে রাখছি, একটা মেয়ে, সে কালকের মেয়েটার বোন, তবে লাইনের মেয়ে। তার ফোনটা আমার কাছে আছে, সেটা নিতে আসবে। আমার সেফটির জন্য আমি মেয়েটাকে কোথায় নিয়ে তুলবো তোমায় জানিয়ে রাখলাম। বাহ, ছেলে হয়ে বাবাকে এইসব জানাতে লজ্জা করে না? আর যদি কোনো বেচাল কানে আসে তখন আমি আর তোকে বাঁচাতে পারবো না। তোমার সব কুকীর্তি আমি জানি, তাই আমায় ঘাটিও না। তুমি উঁচুতলার মানুষ বলে যদি পার পেয়ে যাও, তবে আমি তোমার ছেলে হয়ে কেন পার পাবো না? তুই যদি আমার একমাত্র সন্তান না হতিস তবে কবে তোকে সরিয়ে দিতাম। সরি বাপ, তোমার হাত পা বাঁধা। রাত 10টায় মেয়েটাকে আমি গাড়িতে তুলে নিলাম। অলির কথা। সেদিন রাতে ওই বিশুর গাড়ি করে একটা বাগান বাড়িতে গেলাম। বিশু জানালো এটা আমার বাবার বাগান বাড়ি, আমার কাছে লোডেড যন্ত্র আছে। যদি বেগরবাই দেখি তবে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিয়ে ওই পুকুর পাড়ে পুঁতে রেখে যাব অন্যান্য লাশের সাথে। জায়গা তোমার, বন্দুক তোমার, এখানে যে এসেছি তাও তোমার সাথে। বেগরবাই করার কোনো সুযোগ নেই। ফোনটা দাও, তোমায় খুশি করে দেব। আগে খুশি করবি তবে ফোন পাবি। আগে ফোনটা দাও, দেখি সব ঠিক আছে কিনা, তবে খুশি করার প্রশ্ন। আমি যা ডিল করেছি তা পূরণ করব। বিশু ফোনটা পকেট থেকে বের করে দিলে দেখে নিলাম সব ঠিক আছে। তারপর ফোনটা পকেটে রাখলাম। বিশু একটা মদের বোতল টেবিল থেকে নিয়ে দুটো গ্লাসে ঢেলে একটা নিজে নিল, একটা আমায় দিয়ে বলল, আগে তোর একটা নাচ দেখি। আমি পাশের ঘরে গিয়ে চলি ঘাগড়া পরে ফোনটা ব্যাগে ঢুকিয়ে ছাড়া জামা কাপড় সহ ব্যাগটা ঘরে জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম। তারপর আমি ওর সামনে নাচতে শুরু করি। ওর চোখে মুগ্ধতা দেখে আমি ওকে নিজে মদ ঢেলে দিতে লাগলাম। দেখলাম আপত্তি না করে ও গ্লাসটা নিয়ে মদ খেতে লাগলো। বুঝলাম আমি ওর বিশ্বাস অর্জন করেছি। নাচতে নাচতে ওকে বারবার মদ গ্লাসে ঢেলে দিলাম, আর আমার মুখের সামনে গ্লাসটা একটু ঠেকিয়ে ওর অজান্তে ফেলে দিলাম। এইভাবে নাচতে নাচতে একটা গ্লাসে কড়া ঘুমের ওষুধ মদের সাথে মিশিয়ে ওকে দিলাম। আর ও খেতে খেতে বলল, তুই তো হেভি নাচিস, আর কত নাচবি, এবার আয় কাছে। আমি বলি, গ্লাসটা শেষ করো, ততক্ষণ আমি নাচি। নাচতে নাচতে খেয়াল করি ওর ঘুমে চোখ জুড়িয়ে আসছে। ওকে শুইয়ে দিয়ে মদের বোতল নিয়ে ওকে হা করতে বললে ও ঘোরের মধ্যে হা করলে ওর মুখে বোতলের তরলটা ঢেলে সারা মুখে চোখে গায়ে ঢেলে দিতে শয়তানটা যন্ত্রণা ছটফট করতে লাগলো। আমি বললাম, আমার দিদি ভাইয়ের থেকে বেশি কষ্ট পেয়েছে, তার জীবনটাই নষ্ট করে দিয়েছিস। আমি দিদি ভাইকে প্রাণের থেকে বেশি ভালোবাসি। আমি খারাপ মেয়ে নই, সব আমার অভিনয়। আমি একজন খেলোয়াড়, দেশের জন্য রাজ্যের জন্য খেলা আমার স্বপ্ন। কিন্তু যে আমার দিদি ভাইয়ের গায়ে হাত দেবে তাকে আমি খুন করে দেব। তুই বাঁচলেও মরে বেঁচে থাকবি। তোকে অ্যাসিড খাইয়েছি আর চোখে মুখে অ্যাসিড ঢেলে দিয়েছি। পাশের ঘরে জামা পাল্টাতে গিয়ে দেখি অ্যাসিড মজুত করে রেখেছিস। তখনই বুঝলাম প্রয়োজন মিটে গেলে আমার মুখেও অ্যাসিড ঢেলে দিবি। তাই প্ল্যানটা পাল্টালাম, নয়তো তোর গায়ে মদ ঢেলে আগুন জ্বালিয়ে দিতাম। বোবা হয়ে যাবি, অন্ধ হয়ে যাবি, বিকৃত মুখ নিয়ে বেঁচে থাকবি। বলে আমি গ্লাসটা হাতে নিয়ে মদের বোতল গ্লাস সব ধুয়ে মুছে ওর ফোনটা নিয়ে দরজাটা বাইরে থেকে ভেজিয়ে দিলাম। তারপর যে জায়গাটায় বিশু বলেছিল আমায় পুঁতে দেবে, সেখানে একটা বোতল ভেঙে গর্ত করে সবগুলো গর্তে ফেলে গর্ত বুঝিয়ে দিলাম। ফোনটার সিম নষ্ট করে ফোনটা ভেঙে পুকুরে ফেলে দিলাম। তারপর যেখানে ব্যাগটা ফেলেছিলাম সেখান থেকে নিয়ে হেঁটে বাস রাস্তায় পৌঁছলাম। কপাল জোরে একটা ট্যাক্সি পেয়ে গেলাম। বাগবাজার বাটার কাছে নেমে মুখ ঢেকে গলির রাস্তা ধরে বাড়ি ফিরে আসি। তারপর পাই বেয়ে দোতলায় নেমে ঘরে ঢুকে সব জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে ঘরে শুয়ে পড়ি। পরদিন ফোন করে ক্যাম্পে আমি যেতে পারবো না দীপকদাকে জানালে দীপকদা বললেন 2 দিন দেখে তারপর সিদ্ধান্ত নিতে। পিউয়ের কথা। আমি পিউ, আমার সাথে যে দুর্ঘটনাটা ঘটেছে সব কথা ডায়েরিতে লিখে রাখছি। আমি বেঁচে ফিরে এলাম কেন, আমার জন্য বাপি গুলি খেলো। এখনো অবস্থা ভালো নয়, সেটা আমি জানি। অলি বা কাকিমা আমার কাছ থেকে লুকোনোর চেষ্টা করলেও আমি ঠিক বুঝতে পারি অলিটা খেলতে যাবে না বলেছিল। আমার জন্য ক্যাম্পেও নির্দিষ্ট দিনে যেতে পারিনি, পরে আমি জোর করে পাঠিয়েছি। মিডিয়ায় কল্যাণে আমার খবর চারিদিকে রাষ্ট্র হয়ে গেছে। লজ্জায় মুখ দেখাতে ইচ্ছা করে না। মা আর অলির মুখ চেয়ে বেঁচে আছি।
এই পর্যন্ত বলে ছায়ামূর্তি বলল, আজকের মতো আমার বলা শেষ। আপনি দয়া করে আপনার মেয়েকে সব জানিয়ে রাখবেন। কাল আপনি মেয়ের ঘরে শোবেন, আমি এসে বাকি অংশ আপনার মেয়ের সামনে জানাবো। এই বলে ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল। পরদিন অমাবস্যা। পুজো সেরে রান্না করে রমার বাড়ি খাবার রেখে রমাকে আগের থেকে সুস্থ দেখে সুমিতা নিশ্চিন্ত হলো। রমা কিছু বলতে গেলে সুমিতা ওকে কথা বলতে নিষেধ করে আগের রাতের সব কথা জানালো। রমা অবাক হয়ে বলল, এত ঘটনা শুধু ও কেন, অলির পরিবারও বোধহয় জানে না। রমাকে খাইয়ে ওর স্বামীর খাবার ঢেকে রেখে সুমিতা বাড়ি ফিরে এলো। পায়েলের ফাইনাল পরীক্ষা কদিন পর, তাই জোর কদমে লেখাপড়া করছেও। দুপুরবেলা সুমিতা পায়েলের ঘরে এসে বলল, তোর লেখাপড়ার ক্ষতি যদি না হয় তবে তোকে কটা কথা বলতে চাই। পায়েল তার কোনো অসুবিধা নেই জানালে সুমিতা রমার কাছ থেকে এতদিন যা শুনেছে এবং গতকাল রাতে ছায়ামূর্তি যা জানিয়েছে সব সংক্ষেপে জানালো। ছায়ামূর্তির কথা শুনে পায়েল হাসতে হাসতে বলল, তুমি হয় স্বপ্ন দেখেছো, নয় রমা কাকিমার কাছ থেকে শোনা কথাগুলো তোমার মনে প্রভাব ফেলায় তুমি কল্পনা করেছো। ভূত বলে কিছু হয় না। তখন সুমিতা বলল, সেটা আজ রাতেই জানা যাবে। সে ভূত না মানুষ আমি নিজেই ধন্দে আছি। ওকে তো অন্ধকারেই দেখেছি। পায়েল আর সুমিতা ঘুমিয়ে পড়েছিল। ডাইনিং রুমের বড় ঘড়িটা ঢং ঢং করে 2টোর ঘন্টা বাজলো। কাচের জানলায় টকটক করে শব্দ হতে সুমিতা ও পায়েলের একসাথে ঘুম ভেঙে গেল। দুজনেই দেখলো এক ছায়ামূর্তি। পায়েল বলল, ও নিশ্চয়ই কোনো মানুষ, ভূত নয়। বলে দৌড়ে জানালা খুলে দিলে একটা বরফের মতো ঠান্ডা হাওয়া ঘরে প্রবেশ করলো। আর ঘরের নাইট ল্যাম্পটা অফ হয়ে গেল। পায়েল বড় লাইট জ্বালাতে গেলে দেখলো জ্বলছে না, কিন্তু বাইরে রাস্তায় আলো জ্বলছে। সে অন্ধকার একটু সয়ে আসতে মা মেয়ে দেখলো একটা ছায়ামূর্তি। মূর্তিটি বলে উঠল, পায়েল তুমি তোমার মায়ের কাছ থেকে সব ঘটনা শুনেছো, এখন আমি যা বলছি সবটা মন দিয়ে শোনো। অলি পরদিন সকালে হাসপাতালে গিয়ে পিউয়ের দুপুরের খাবার ওকে খাইয়ে দিল। আয়াকে বাইরে পাঠিয়ে পিউকে বলল, সকালে হাসপাতালে ফোন করে জেনেছি তোকে একটা কেবিন দেওয়া হয়েছে, আমি তাই তোর খাবার নিয়ে এসেছি তোর সাথে একান্তে কিছু কথা বলার জন্য। পিউ উৎসুক হয়ে অলির দিকে চাইলে অলি কিভাবে প্রতিশোধ নিয়েছে সব বলল। পিউ শুনে কেঁপে উঠে অলিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে বলল, কি সর্বনাশ তুই ঘটালি। তুই জানিস তুই কাকে মেরে এসেছিস? কাল সন্ধেবেলা আমার জবানবন্দি যখন পুলিশ নিচ্ছিল তখন আমি বিশুর কথা পুলিশকে বলেছিলাম। একটা ছেলে দৌড়ে এসে যখন বাপির গুলি লাগার কথা বলে সবাইকে সাবধান করছিল তখন বিশু নিজের নাম মুখে নিয়ে বলেছিল, এই শর্মা অমুক মন্ত্রীর ছেলে বিশ্বনাথ ওরফে বিশু। সাপের লেজে যে পা দেবে ছোবল তাকে খেতে হবে, পুলিশ কিছু করতে পারবে না। একে যখন ধরেছি তখন পুলিশের ভয় ছাড়ার প্রশ্ন নেই। এমন অবস্থা করে ছাড়বো ও কেন, ওর পরিবারও মুখ দেখাতে পারবে না। পুলিশকে সে কথাগুলো জানাতে পুলিশ অফিসার বললেন, আপনি যাদের কথা বলছে তাদের প্রভাব প্রতিপত্তি অর্থবল কোনোটার ধারে কাছে আপনারা দাঁড়াতে পারবেন না। আমি তখন তার কাছে জানতে চেয়েছিলাম, তাহলে সাধারণ মানুষের জন্য কেউ নেই? পুলিশ কি পুলিশের কর্তব্য করবে না? অফিসার জানালেন যে তার আমার প্রতি সহানুভূতি আছে বলে তিনি সাবধান করছেন। বাড়ির লোকের সাথে আগে এই বিষয়ে আমায় কথা বলতে বললেন, তারপর আগামীকাল জবানবন্দি নেবেন বলে গেলেন, মানে আজ সন্ধে বেলায় অফিসার আসবেন। এর মধ্যে তুই নিজের এত বড় ক্ষতি করলি, তুই আজই ক্যাম্পে চলে যা, এখানে থাকা তো ঠিক নয়। অলি জানায় দিদি ভাইয়ের এত বড় বিপদের দিনে সে কিছুতেই খেলতে যাবে না। পিউ জানালো যদি অলি না যায় খেলতে তবেও নিজেকে শেষ করে দেবে। অলি খেলতে চলে যাচ্ছে জানালে বাবা মা সবাই অলিকে স্বার্থপর লোভী বললেন। অলি চোখের জল মুছে চলে গেল ক্যাম্পে। ছায়ামূর্তি বলতে লাগলো, ওদিকে বিশুর বাবা বুঝতে পারেননি যে ছেলের কি অবস্থা হয়েছে। তিনি জানেন ছেলে অনেক সময় সপ্তাহখানেক বা সপ্তাহ 2 বাড়ি ফেরে না। বিপদে পড়লে জানাবে বলেছিল, কিন্তু কিছু না জানার নিশ্চিন্ত ছিলেন। বিশু সাগরেদদের বিশু জানিয়ে গেছিল সে একটা মেয়েকে নিয়ে হাওয়া খেতে বাইরে যাবে, তাই তারাও খোঁজ করেনি। বিশু যখন অলিকে নিয়ে বাগান বাড়িটায় যাবে ঠিক করেছিল, তার আগে ওই বাগান বাড়িটার কেয়ারটেকারকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে দেশে চলে যেতে আদেশ দিয়েছিল সে। কেয়ারটেকার যেদিন ফিরে আসে সেদিন দেখে পুকুরের পেছন দিকে ছোট সাহেবের গাড়িটা রাখা আর ঘরের দরজা ভেজানো। ছোটবাবু বিশ্রাম করছে ভেবে সে নিজের ঘরে ফিরে যাওয়ার সময় ভীষণ একটা পচা গন্ধ ছোটবাবুর ঘর থেকে আসছে বুঝতে পেরে দরজা নক করে। সাড়া না পেয়ে সাহস করে দরজাটা যখন একটু ফাঁক করে তখন পচা গন্ধে তার বমি পেয়ে যায়। একটু সুস্থির হয়ে দরজা ঠেলে ঢুকে ভয় থরথর করে কাঁপতে কাঁপতে ছুটে বেরিয়ে এসে বড় সাহেবকে ফোন করে বলে একটা দেহ পড়ে আছে ছোটবাবুর ঘরে এবং তাতে পছন্দ ধরেছে। কেয়ারটেকারের ফোন পেয়ে এবং ছেলেকে বারবার ফোন করে কোনো উত্তর না পেয়ে সেই মন্ত্রী পুলিশ নিয়ে সোজা বাগান বাড়ি চলে যান। মৃতদেহ চেনার অবস্থায় নেই, জামা কাপড় দেখেও চেনার প্রশ্ন নেই, কারণ তিনি জানেনই না ছেলে কি পোশাক পরত। দেহ পোস্টমর্টমের জন্য গেল।
মন্ত্রীর মনে ক্ষীণ আশা ছিল ওটা ছেলের লাশ নাও হতে পারে। ডিএনএ টেস্টের ব্যবস্থা হয়, তার রিপোর্ট পাওয়ার অপেক্ষায় বসে না থেকে তিনি বিশুর বন্ধুদের সাথে কথা বলেন এবং নিজের প্রভাব খাটিয়ে পিউয়ের সূত্র ধরে অলির খোঁজ পান। অলি তখন বাংলা দলের হয়ে খেলছে। অলি ফিরে আসার পর হঠাৎ একদিন পুলিশ আসে অলিদের বাড়ি। পিউয়ের বাবা তখনও কাজে বের হননি। উনি ভাবলেন পুলিশ হয়তো পিউয়ের বিষয়ে কথা বলতে এসেছেন। পুলিশ সোজা অলিকে ডাকতে বললে পিউ বলে, আমার কেসের সাথে আমার বোনের কোনো সম্বন্ধ নেই, তাকে ডাকছেন কেন? পুলিশ জানায় অমুক মন্ত্রী অলির নামে এফআইআর করেছেন, তাই তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। মন্ত্রীর সন্দেহ ছেলে নিখোঁজ হওয়ার সঙ্গে অলির যোগাযোগ আছে। অলিকে থানায় জেরা করে পুলিশ তেমন কোনো খবর বের করতে পারল না। তবে সে পুলিশকে না জানিয়ে কোথাও যেন না যায় এই কথা বলে ছেড়ে দিল। যথাসময়ে ডিএনএ টেস্টের রিপোর্টে জানা যায় ওই মৃতদেহ বিশুর। মন্ত্রীর চাপে পুলিশ উঠে পড়ে লেগেছে সেদিনের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করতে। শেষে ওই বাগান বাড়ি থেকে কিছু দূরে বড় রাস্তা সিসিটিভিতে দেখা যায় রাতের দিকে একটা মেয়ে ট্যাক্সিতে উঠেছে। ট্যাক্সির নম্বর দেখে খোঁজ করে পুলিশ ট্যাক্সি ড্রাইভারকে ধরে থানায় নিয়ে আসে। তার কাছ থেকে জানা যায় সে ওই বড় রাস্তার থেকে যে মেয়েটিকে ট্যাক্সিতে তুলেছিল তাকে বাগবাজার বাটার সামনে নামিয়ে দিয়েছিল। পুলিশ জানতে চাইলো সে মেয়েটাকে দেখলে চিনতে পারবে কিনা। ড্রাইভার জানায় মেয়েটার মুখে ওড়না জড়ানো ছিল আর ট্যাক্সির ভেতরের মৃদু আলোয় আয়না দিয়ে যতটুকু দেখেছে তাতে চিনতে পারা মুশকিল। ড্রাইভারকে থানায় বসিয়ে রেখে পুলিশ অফিসার সেই মন্ত্রীকে সব কথা জানালে মন্ত্রী ড্রাইভারকে তার বাড়ি পাঠিয়ে দিতে বললেন। পুলিশ তারপর বাগবাজার বাটার সামনের সেদিনের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে দেখলো সেই মেয়েই ট্যাক্সি থেকে নামছে। এরপর ট্যাক্সি ড্রাইভারকে ডেকে আনলে সে অলিকে শনাক্ত করে। পুলিশ সোজা ওয়ারেন্ট বের করে অলিকে গ্রেপ্তার করে। কোর্টে কেস ওঠে। মিডিয়া গরম গরম খবর বের করছে একজন খেলোয়াড় মন্ত্রীর ছেলেকে খুন করেছে। কেন করেছে সেই নিয়ে টিভিতে জোর আলোচনা চলছে। কেউ বলেছে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে খুন করেছে, কেউ বলেছে এখনো বিচার শেষ হয়নি, আগে থেকে কাউকে দোষী বলা উচিত নয়, ইত্যাদি আলোচনায় বাজার সরগরম। বাপের বিপদ কেটে গেলেও সে তখনও সুস্থ হয়নি, তার কাছে কোনো খবর পৌঁছায়নি। বাপের বাবার কড়া নির্দেশ ছিল ছেলের কানে যেন কোনো খবর না পৌঁছায়। পিউয়ের কি হয়েছে সেটাও বাপি তার বাবা মায়ের কাছে জিজ্ঞেস করে জানতে পারেনি। অলির পক্ষে অলির বাবা একজন ভালো উকিল নিযুক্ত করেন। অলির বিপরীতে যে উকিল দাঁড়ান তিনি কোনোদিন কোনো কেসে হারেননি। হয়কে নয় আর নয়কে নয় করতে ওস্তাদ সেই উকিল। অলির পক্ষে যারা সাক্ষ্য দিয়েছে তার মধ্যে প্রধান পিউকে অলির পক্ষের সাক্ষী হিসাবে অলির উকিল পেশ করেন। গীতায় হাত রেখে শপথ বাক্য পাঠ করার পর তিনি পিউকে বলেন পিউ যা জানে সব খোলাখুলি বলতে। পিউ সেই হেদুয়া পার্কের ঘটনা থেকে শুরু করে বাপির গুলি খাওয়া ও তার ধর্ষণ পর্যন্ত সব ঘটনা বলে এবং এটাও বলে তার ধর্ষণকারীদের মধ্যে অন্যতম ছিল এই বিশু। আর বারবার একটা কথা বলে, অলির পক্ষে এ কাজ করা সম্ভব নয়, কারণ এমনিতে পিউয়ের দুর্ঘটনার জন্য তার ক্যাম্পে যোগ দিতে দেরি হয়ে গেছে, তার মধ্যে এত ঝুঁকি সে কেন নিতে যাবে। এরপর বিপক্ষের উকিল পিউকে জেরা করতে উঠে প্রথম প্রশ্ন করলেন, আপনি আর বাপি বাবু অলির মোবাইল আনতে গেছিলেন? পিউ জানায়, হ্যাঁ, একথা আমি একটু আগেই জানিয়েছি। উকিল জিজ্ঞাসা করেন, মোবাইলটা পেয়েছেন কি? পিউ বলে, তখনই তো ওরা বাপিকে গুলি করে আর আমার সাথে ঘৃণ্য আচরণ করে। উকিল জানতে চান, এত কথা জিজ্ঞাসা করছি না, যেটুকু জিজ্ঞাসা করছি হ্যাঁ বা নাতে উত্তর দেবেন। মোবাইলটা পেয়েছেন কি? পিউ না বলে। উকিল বিচারককে বলেন ওই কথাটা নোট করতে। তারপর আবার পিউকে প্রশ্ন করেন, মোবাইলটা পাওয়া না গেলে অলির হাতে কিভাবে মোবাইলটা এলো জানাবেন? পিউ একটু থতমত খেয়ে জানালো, ওটা অন্য মোবাইল। উকিল বললেন, আচ্ছা বুঝলাম, কিন্তু সিমের নম্বরটা এক থাকলো কি করে? আমি খোঁজ নিয়ে জেনেছি আপনার দুর্ঘটনার পর আপনার বোন সিমের নম্বর ব্লক করেনি, পুলিশকেও ফোন হারানোর রিপোর্ট করেনি, একই কোম্পানির সিমটা সে পেলো কিভাবে? পিউ বলল, সেটা আমি জানি না, কারণ আমি হাসপাতালে ছিলাম। উকিল জানান তার আর পিউকে জিজ্ঞাসা করার কিছু নেই। তারপর সে ড্রাইভারের সাক্ষ্য নেওয়া হলে অলিকে শনাক্ত করে জানায় একে সে ওই রাস্তা থেকে তুলে বাগবাজারে নামিয়ে দিয়েছিল। পুলিশের কাছ থেকে পাওয়া সিসিটিভির ফুটেজ জমা দেওয়া হয়। পিউয়ের পক্ষের উকিল ড্রাইভারকে জেরা শুরু করেন, আপনি কিভাবে চিনলেন এই সেই মেয়ে? মুখে তো ওড়না জড়ানো ছিল, ফুটেজে দেখা যাচ্ছে। ড্রাইভার জানায়, বাগবাজারে নামানোর আগে যখন ব্যাগ থেকে টাকা বের করছিল তখন ট্যাক্সির ভেতরে বড় আলোটা জ্বালিয়ে দিই। সেই সময় আয়নায় যে মুখ দেখেছি সেটা ওই মেয়েটার মুখই আমার স্পষ্ট মনে আছে। মন্ত্রী সাক্ষ্য দেন, তার ছেলে তাকে জানিয়েছিল যে অলি তার কাছ থেকে মোবাইলটা নিতে আসবে। বিশ্বনাথ নির্দোষ ছিল। মোবাইলটা সে মর্নিং ওয়াক করতে গিয়ে খুঁজে পেয়ে নিয়ে যাবার জন্য ডেকেছিল, এটা ঠিক, কিন্তু তার আগে দুষ্কৃতীরা ওই নক্কারজনক ঘটনা ঘটিয়েছিল, তাই মোবাইলটা আর দেওয়া হয়নি। তারপরের ঘটনা সবাই জানে। এই পর্যন্ত বলে ছায়ামূর্তি জানায়, পৃথিবী টাকার বশ, তার উপর প্রভাব প্রতিপত্তি থাকলে তো কথাই নেই।
তাই অলির যাবজ্জীবন কারাগারের শাস্তি হয়ে গেল, আর পিউয়ের ধর্ষণের আলাদা কেস ফাইল করা হলো এবং বিশুর সাগরেদদের কয়েক বছরের জেল হলো। পায়েল বলল, মামলায় অনেক ফাঁক ছিল। মন্ত্রীর ছেলে মোবাইল ফেরত দেবার জন্য বাগান বাড়িতে ডাকবে কেন? তাছাড়া এই কেসটা ঘুরে যেত যদি আত্মরক্ষার জন্য হত্যা দেখানো যেত। ছায়ামূর্তি বলল, ফাঁক তো আছেই। আর একটা কথা পিউ তাদের উকিলকে জানাতে ভুলে গেছিল, যেখানে অলি বোতলগুলো পুঁতেছিল সেখানে অনেক লাশ পোতা আছে। এটা বিশু অলিকে জানিয়ে শাসিয়েছিল। পায়েল বলল, তাতেও কিছু হতো না। ওই মন্ত্রী টাকা ছড়িয়ে সব লাশ হাড়গোড় সহ অন্য কোথাও সরিয়ে দিত। কিন্তু আমাদের এত কথা কেন বললেন? আর বাপি কি কোনো জবানবন্দি দিতে পারেনি কেস চলাকালীন? পিউয়েরই বা কি হলো? ছায়ামূর্তি জানালো, কেস চলাকালীন একবার নার্সিংহোমে বাপির সাথে কথা বলার জন্য পিউ গিয়েছিল ভিজিটিং আওয়ার্সে। বাপির বাবা মা তাকে বাপির সাথে দেখা করতে তো দেয়নি, উপরন্তু সর্বনাশী নোংরা মেয়ে বলে তাড়িয়ে দেয়। তারপর বাপি একসময় সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। ততদিনে অলির সাজা ঘোষণা হয়ে গেছে। আজকের পর্ব এই পর্যন্তই থাক। এর অন্তিম পর্ব কাল দুপুর 2টোয় আমি আপলোড করব। গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।